ক্লাস শেষ? আবিরের কণ্ঠে মেঘ হকচকিয়ে তাকালো, মনোযোগ ছিল অন্য কোথাও। উপনিস মাথা নেড়ে বলল, শেষ। কিন্তু আপনি এখানে কেন? মেঘ সব কথা শুনেও না শোনার মতো প্রশ্নটা করেছে। আবির চোখের ইশারায় ছেলেগুলোকে দেখিয়ে বলল, ওদের সঙ্গে দেখা করতে আসছিলাম। ছেলেগুলো এগিয়ে গেছে। আবিরকে না পেয়ে পেছন ফিরে তাকাতেই মেঘ দেখল, দু কদম এগিয়ে এসে বলল, ওনাকে দেখছিলাম তোমার সাথে। উনি কে ভাইয়া তোমার? আবির তার আগেই বলল, আমার কাজিন। তোরা যা, আমি আসছি। ছেলেগুলো এগিয়ে যাচ্ছে। আবির মেঘকে উদ্দেশ্য করে গলায় তেজ এনে বলল, আড্ডা দেওয়া শেষ হলে বাসায় যা, গাড়ি অপেক্ষা করছে। মিনাজ আর তামিমকে দেখো না দেখার মতো করে চলে যাচ্ছে। মেঘ পিছন থেকে ডেকে বলল, আমি আপনার সঙ্গে যাব। অনেকদিন হলো আবিরের বাইকে ওঠে না। রাগারাগি মান অভিমান ঠিকমতো কথাই বলেনি। বাইকে ওঠা তো দূরের বিষয়, আজ মেঘের খুব ইচ্ছে করছে আবির ভাইয়ের সাথে বাইকে ঘুরবে। তাছাড়া ফুপ্পির জন্য মনটা ছটফট করতেছে। সে প্ল্যান করেছে ফুপ্পিকে দেখে একেবারে বাসায় ফিরবে। আবির দু আঙ্গুলে ইশারা দিতে মেঘ আবিরের কাছে এগিয়ে গেল। আবির প্রখর তপ্ত স্বরে বলল, আমি না আসলে কি করতি? মিনাজ আর তামিমের প্রতি ক্রোধ চেপে রাখতে পারছে না। ওদের দিকে তাকালেই অঘটন ঘটতে পারে, তাই তাকাচ্ছে না। মেঘ স্বাভাবিক কণ্ঠে উত্তর দিল, আপনি না আসলে গাড়িতে যেতাম, আপনি এসেছেন তাই বাইকে যাব। আমি তোকে নিতে আসিনি, অন্য কাজে আসছি। মেঘ যে দেখি বলল, আমি এত কিছু জানি না, আপনি আমায় নিয়ে যাবেন, এটাই শেষ কথা। মেঘের জেদের কাছে আবিরের সুপ্ত ক্রোধ হার মানতে বাধ্য হয়েছে। আবির ক্ষীণ হাসল। মেঘ জেদ দেখে কথা বলে ওর নাক ফুলে যায়, গাল দুটা লাল টকটকে হয়ে যায়, দুধে আলতা চেহারার রক্তবর্ণের সাপ ভেসে ওঠে, গলার দুপাশের দুটা রক ফুলে ওঠে। মেঘকে এভাবে দেখলে আবিরের উদ্বেলিত হৃদয়ের কম্পন তীব্র হয়ে ওঠে। কল্পনার জগতে পাড়ি দিতে ইচ্ছে করে, রক্তাপ দুগালে ভালোবাসার পরশ এঁকে দিতে ইচ্ছে করে, কিন্তু বরাবরের মতোই সে অসহায়। নিজের অনুভূতি লুকাতে হয় প্রতিবার। দীর্ঘশ্বাস ছেড়ে বলল, কিছুক্ষণ অপেক্ষা করতে হবে। ব্যাপার না, অপেক্ষা করব। আবির দু কদম এগিয়ে পিছন ফিরে আবার তাকালো, কিন্তু কিছু বলল না। এখানে তামিম মিনহাজ আছে যাদের সহ্য হয় না। আবার মেঘকে নিয়ে ভেতরে যাবে, সেখানেও প্রায় 20 থেকে 30টা ছেলে আছে। কে কোন নজরে মেঘকে দেখবে, এই চিন্তায় মেঘকে কিছু বলো না। আবির চলে যেতেই বোনা দীর্ঘশ্বাস ছেড়ে মিনহাজ আর তামিমের দিকে তাকালো। মিনহাজ আর তামিম দুজনেই স্তব্ধ হয়ে আছে। চোখের সামনে এতক্ষণ যা ঘটল তার কিছুই বিশ্বাসযোগ্য না। নিজের চোখ নিজের কান কোনো কিছুকেই বিশ্বাস করতে পারছে না। কোথায় ভেবেছিল ভার্সিটির নেতাদের ক্ষমতা দেখে মেঘেদের সামনে একটু ভাব নিয়ে চলবে, উল্টো বড়সড় একটা বাস খেলো তো খেলো একদম মেঘের সামনে। মেয়েরা মুখে প্রকাশ করুক বা না করুক, বেশিরভাগ মেয়েরাই দাপটি ছেলেদের পছন্দ করে। কেউ কিছু বলে ছেলেটা যেন মুখ লুকিয়ে সেখান থেকে প্রস্থান না নেয়। মেয়েটার সম্মান বাঁচাতে ছেলেটা যেন প্রতিবাদ করতে পারে। প্রতিনিয়ত আবিরের এত প্রশংসা শুনে মিনাজও ভেবেছিল রাজনীতি করবে, নেতাদের পরিচিতি লাভ করে মেঘের মন জয় করে নিবে। কিন্তু আবির ক্ষণে ক্ষণে তার সব প্ল্যান ভেস্তে দিচ্ছে। বোনা ওদের অসহায় মুখের পানে চেয়ে থেকে হঠাৎই হাসি শুরু করেছে। হাসতে হাসতে মেঘের উপর হেলে পড়ছে। বোনার স্বতঃস্ফূর্ত হাসি দেখে মেঘও হাসলো। বন্যা কেন হাসছে এটা কারোরই অজানা নয়। 2 মিনিট, 5 মিনিট, 10 মিনিট হয়ে গেছে, বন্যা হেসেই যাচ্ছে। হাসতে হাসতে পেটে ব্যথা হয়ে গেছে, তবুও বন্যার হাসি থামছে না। মিনহাজ সহ্য করতে না পেরে রাগান্বিত কণ্ঠে বলল, হইছে বোন থাম, এত বেশি হাসাইলে মরে যাবো না। বন্যা হাসতে হাসতে বলল, তোর শ্রদ্ধেয় রাজনৈতিক বড় ভাইদের আমার সালাম দিস। সালামের পরে বলিস তুই যে আবির ভাইয়ের মারার হুমকি দিয়েছিস। আবির ভাইয়ের প্রতি তাদের যে ভালোবাসা দেখলাম, আশা করি তারাই তোকে যোগ্য সম্মানই দিয়ে দিবে। মিনহাজ রাগে ফুঁসতে ফুঁসতে বলল, আমি হুমকি দিলাম কখন? তোর ভাই ব্রাদার্সের পাওয়ার দেখাবি বলেছিলি, মনে নেই? এত মন ভুলো তুই? আচ্ছা বাদ দে,
এখন বাদ দিচ্ছি, কিন্তু ভবিষ্যতে এসব আকাশচুম্বীর কথাবার্তা বললে তোর শ্রদ্ধ ভাইদের বলে দিব। আচ্ছা ঠিক আছে, হ্যাপি রোজ ডে। মেঘ এতক্ষণের যাবৎ নিশ্চুপ দাঁড়িয়ে ইদানিং নিজের সাহস দেখে মাঝে মাঝেই নিজে অবাক হয়ে যায়। আবির ভাইয়ের মুখের উপর জেদ দেখালো। যদি আবির ভাইয়ের ভার্সিটির সবার সামনে থাপ্পড় মারতো তবে কি হতো ভাবতেই ভয় কেঁপে উঠছে। সবার সামনে থাপ্পড় খেলে মুখ দেখানোর অবস্থা থাকতো না। আবির কিছুক্ষণের মধ্যে বেরিয়ে আসছে। মেঘ বাসায় চলে গেলে হয়তো বেশিক্ষণ আড্ডা দিত, কিন্তু মেঘকে বাইরে রেখে গেছে, তাই মাথায় চিন্তা কাজ করছে। এজন্য তাড়াতাড়ি চলে আসছে। মেঘকে ডাকতেই মেঘ এগিয়ে গিয়ে বলল, আঙ্কেল কি চলে গেছেন? হ্যাঁ, তুই না বললি বাইকে যাবি, তাই তো আঙ্কেলকে চলে যেতে বলছি। কেন? আপনার তো অফিস আছে, আমায় নিয়ে গেলে সময় নষ্ট হবে, তাই বলছিলাম আমি গাড়িতে চলে যেতাম। এটা আগে মনে হয়নি? তোর ভাইয়ের মতো রাগ উঠলে তোরও মাথা ঠিক থাকে না, তখন কিছু বোঝার অবস্থাতেও থাকিস না। ব্যাপার না, চল। আমি রিক্সা দিয়ে বাসায় চলে যাই। মেজাজ খারাপ করিস না, চল বলছি। মেঘ ভয়ে ভয়ে এগিয়ে যাচ্ছে। ফুপ্পির বাসায় নিয়ে যাবে না আগেই বলেছে, এখন আবার ফুপ্পির কথা বলে নিশ্চিত মাইরি খাবে। আবির একটা রিক্সা ঠিক করে বোনাকে যাওয়ার জন্য ইশারা করলো। তারপর মেঘকে নিয়ে গেছে। বাইক চলছে, কিন্তু মেঘ স্ট্যাচুর মতো বসে আছে, কোনো কথা বলছে না। আবির স্ট্রিট ফুড দেখে কয়েকবার জিজ্ঞেস করেছে খাবি কিনা, মেঘ শুধু না করে যাচ্ছে। অবশেষে একটা ফুচকার দোকান দেখে বাইক থামালো। আবির শীতল কণ্ঠে বলল, মাথাটা বোধহয় এখনো ঠান্ডা হয়নি, ফুচকা খেলে নিশ্চয়ই মাথাটা ঠান্ডা হবে। মেঘ মাথা নিচু করে বলল, আমি ফুচকা খাবো না। আমি মনে হয় ভুল শুনলাম। মেঘ ঠান্ডা অথচ শক্ত কণ্ঠে বলল, আপনি ঠিকই শুনেছেন, আমি ফুচকা খাবো না। আবির হেসে বলল, তাকাও আমার দিকে। মেঘ ধীর গতিতে চোখ তুলল, তাকালো আবিরের চোখের দিকে। আবির তীক্ষ্ণ দৃষ্টিতে চেয়ে মোলায়েম কণ্ঠে শুধালো, ম্যাম, আপনি সত্যি সত্যি ফুচকা খাবেন না? আবিরের হাবভাব দেখে মেঘ না চাইতেও হেসে ফেল। সে আবিরের ভয়ে ফুচকা খাবে না বলেছিল, কিন্তু আবিরই তাকে বারবার উস্কাচ্ছে। মেঘ আবিরের মুখের পানে চেয়ে মনে মনে ভাবছে, আপনার মধ্যে কি এমন স্পেশাল গুণ আছে যা ক্ষণিকের ব্যবধানে রাগকে ভয়ে আবার ভয়কে জয়ে পরিণত করতে সক্ষম? আবির ভুরু নাচাতেই মেঘ মৃদু হাসলো। ফুচকা অর্ডার দিয়ে বসে আছে। আবির মেঘকে দেখছে, আবার আশেপাশে তাকাচ্ছে। আবির হঠাৎই মুচকি হেসে বলল, তোকে আজ অনেক বেশি কিউট লাগছে। মেঘ চোখ গোল গোল করে তাকালো। গলায় শ্বাস আটকে গেছে। ঠিক শুনলো নাকি ভুল? আবির ভাই মেঘকে কিউট বলেছে, ভাবা যায়? মেঘ লজ্জায় আড়ষ্ট হয়ে যাচ্ছে, তবুও স্বাভাবিক থাকার খুব চেষ্টা করছে। আবির পুনরায় বলল, নীল রংটা তোকে খুব মানাচ্ছে, আগে বোধহয় কখনো নীল রঙের জামাতে দেখিনি। মেঘ এবার আরো বেশি লজ্জা পেয়েছে। চোখ দ্বিগুণ নামিয়ে নিয়েছে। আবির স্থির দৃষ্টিতে মেঘকে দেখছে, পলকও ফেলছে না। তা বুঝতে পেরে মেঘ আরো তাকাতে পারছে না। গালার নাকের ডগা আবারও লাল হয়ে গেছে, মনে হচ্ছে লাল রঙের বিলাস লাগিয়েছে। মেঘ ঘন ঘন শ্বাস ফেলছে। সামান্য কিউট বলাতে যে কেউ এত লজ্জা পেতে পারে, এটা মেঘকে না দেখলে বোঝাই যেত না। মেঘ বারবার নিজেকে স্বাভাবিক করার চেষ্টা করেছে, কিন্তু চোখ তুলতেই পারছে না। ওষ্ঠাদয় কাঁপছে তিত্তির করে। মেঘের অবস্থান বুঝতে পেরে আবির দৃষ্টি স্বাভাবিক করে পুনরায় বলল, ফুপিকে দেখতে যাবি? মেঘ এবার আশ্চর্য নয়নে তাকালো। তার মনের কথা আবির ভাই কিভাবে বুঝলো? মেঘের লজ্জায় রাঙা মুখ দেখে আবির ঢোক গিলল। চোখ বন্ধ করে দীর্ঘশ্বাস ছাড়লো। মনে মনে বলল, উফ, আমার শান্ত মনটাকে উল্টে পাল্টে দিতে তোর লজ্জায় লালিত মুখটাই যথেষ্ট। তোকে এভাবে দেখলে বউ বউ ফিল পাই। কবে তোকে আমার করে পাবো? অপেক্ষার প্রহর যে ফুরায় না। মেঘ উত্তেজিত কণ্ঠে বলল, আপনি কিভাবে বুঝলেন আমি ফুপির সাথে দেখা করতে চাই? তুই তো বলছিলি। আমি সেই কবে বলছিলাম, তা কি এখনো মনে আছে? তুই কবে কি বলিস সবই আমার মাথায় থাকে, শুধু সুযোগের অপেক্ষায় থাকি। সবার কথায় আপনার মাথায় থাকে? সবার কথা মানে? যে যা বলে সবকিছু মনে থাকে?
না, প্রয়োজনের বাইরে সব কিছুই ভুলে যাই। মেঘ হুট করে বলে উঠল। আপনার গার্লফ্রেন্ড কটা? মেঘের এমন প্রশ্নে আবির হকচকিয়ে উঠল। থতমত খেয়ে বলল, মানে? গার্লফ্রেন্ড চেনেন না? মেয়ে বন্ধু বা প্রেমিকা? তা বুঝলাম, কিন্তু হঠাৎ এমন প্রশ্ন কেন? শুনলাম কলেজের সব মেয়ের ক্রাশ ছিলেন, তাই আর কি। আবির নিঃশব্দে হাসল। মেঘের মনে হিংসা কাজ করছে, এটা আবির বেশ বুঝতে পারছে। আবির জিভ দিয়ে ঠোঁট ভিজিয়ে পড়ল। আছে হাজারখানেক। মেঘ চেঁচিয়ে উঠল। হোয়াট? আবির দুহাতে ইশারা দিয়ে বলল, কুল। ফাজলামো করেন আমার সাথে? সত্যি করে বলুন কয়জন? না, বলা যাবে না। তুই সবাইকে বলে দিবি। সত্যি বলবো না, বলুন। গার্লফ্রেন্ড নেই, তবে একটা গোলাপি কালার বউ আছে। মেঘ ফোঁস করে শ্বাস চালো, ভুরু কুঁচকে রাগান্বিত কণ্ঠে বলল, থাকেন আপনার গোলাপি কালার বউ নিয়ে, দরকার হলে লাল নীল হলুদ বউ নিয়ে থাকুন। মেঘ উঠতে নিলে আবির মেঘের হাত চেপে ধরে বসালো। তপ্ত স্বরে বলল, আমার লাল নীলের প্রয়োজন নেই, গোলাপিটাই যথেষ্ট। ফাজলামি বন্ধ করুন, মেজাজ খারাপ হচ্ছে। কি? আমার মেজাজ গো, তাও আবার একটু পরপর খারাপ হয়? আচ্ছা ঠিক আছে, বন্ধ করলাম। তুইও আমায় এমন প্রশ্ন আর করবি না। করলাম না এমন প্রশ্ন। ফুচকা খেয়ে শেষ করে আবিরের সাথে ফুপ্পির বাসায় আসছে। ফুপ্পি মেঘকে দেখে ভীষণ খুশি হয়েছেন। সেই সঙ্গে বাসার সকলেই খুশি হয়েছেন। আবির মেঘকে দূরে সরিয়ে রাখে বলে আবিরকে সবাই সবসময় বকা দেয়। ফুপ্পি তো বকেন, উল্টাপাল্টা কথা বলেন, মাঝে মাঝে কাটটাও দেন। মেঘ ফুপিকে জড়িয়ে ধরে কান্না শুরু করে দিয়েছে। মেঘের কান্না দেখে ফুপিও কাঁদছে। মেয়ে মানুষের মায়ের একটু বেশি থাকে। ফুপির কথা মেঘ যেদিন শুনেছে তারপর থেকেই প্রতি রাতেই ফুপির কথা মনে করে মন খারাপ করে। কখনো কখনো কান্নাও করে। মাঝে মাঝে ভাবে, আব্বু বড় আব্বু রাতে কিভাবে ঘুমান, ওনাদের কি বোনের কথা মনে হয় না? মেঘেদের কান্না দেখে আবির ভারী কণ্ঠে বলল, তোমাদের চোখের পানিতেই দুদিন পর পর রাস্তাঘাটে পানি জমে যায়। এভাবে কান্নাকাটি করো বলেই মেঘকে নিয়ে আসি না। আজকেও যদি কাঁদো তাহলে আর কখনোই নিয়ে আসবো না। দুজনেই কান্না কমে এসেছে। আইরিন মজার চলে বলল, ওদের কান্নায় যদি রাস্তায় পানি ওঠে, তোমার কান্নার কারণে নিশ্চয়ই বাংলাদেশে বন্যা হয়। আবির গম্ভীর কণ্ঠে বলল, হ্যাঁ, সামনের বন্যায় তোকে ভাসাইয়া দিবনে। আমি সাঁতার পারি। তাহলে তো আরো ভালো। সাঁতার কেটে শ্বশুর বাড়িতে যাবি, আবার বাপের বাড়িতে আসবি। কিসের শ্বশুর বাড়ি? কার শ্বশুর বাড়ি? আবির ফুপ্পিকে উদ্দেশ্য করে বলল, ফুপি, তোমার মেয়ের জন্য ছেলে দেখা শুরু করছি। এই বর্ষার আগেই বিয়ে দিয়ে দিব। আইরিন আর্তনাদ করে ওঠে। না, কিসের বিয়ে? নিজের বিয়ের খবর নেই আমার পিছনে লাগছে। তুমি আগে বিয়ে করো। আবির ঠাট্টার স্বরে বলল, আমি খবর পাইছি তুই জান্নাতকে খুব জ্বালাস। আমার বউকে জ্বালাবি না, তার কি গ্যারান্টি আছে? এজন্য তোকে বিয়ে দিয়ে তারপরই বিয়ে করব। আইরিন জান্নাতকে জিজ্ঞেস করলো। ভাবি, সত্যি করে বলো, আমি তোমাকে জ্বালাই? জান্নাত এপাশ ওপাশ মাথা নেড়ে হেসে উত্তর দিল, কখনোই না। আইরিন মেঘকে শুধালো, মেঘাপু, আমি কি তোমাকে জ্বালাই? আবির মাথা নিচু করে জিভে কামড় দিয়ে বসে আছে, মনে মনে বলছে, এই মেয়েটা নিশ্চিত ফাঁসাবে। মেঘ স্বাভাবিকভাবেই উত্তর দিল, কই না তো, তুমি তো অনেক লক্ষ্মী মেয়ে। এবার আইরিন আবিরের দিকে তীক্ষ্ণ দৃষ্টিতে চেয়ে বলল, দেখছো, আমি কাউকেই জ্বালাই না। পরিস্থিতি স্বাভাবিক করতে আবির বলল, সেসব পরে দেখা যাবে। ফুপি, খুব ক্ষুধা লাগছে, দুপুরে খাইনি, খেতে দাও। জান্নাত বলল, আপনারা প্রেশন, আমি এক্ষুনি খাবার দিচ্ছি। 1-2 ঘন্টা গল্প করে মেঘকে নিয়ে বাসে ফিরেছে। রাস্তায় যেতে যেতে মেঘ হঠাৎই আবিরকে ডাকলো। আবির ভাই, হুম। আমাদের ভার্সিটির ছেলেগুলো কি আপনার কলেজের? হ্যাঁ, এক ব্যাচ জুনিয়র ছিল। ওরা আপনার এত প্রশংসা করছিল কেন? আপনি কি করছিলেন? তুই কি সব শুনে ফেলেছিস? জি। কলেজে থাকাকালীন একটু ঝামেলা হয়েছিল, তখন স্যারদেরকে রিকোয়েস্ট করছিলাম, এই আর কি। কি ঝামেলা সেটাই তো জানতে চাচ্ছি। জানতেই হবে। জি। ওরা কলেজে ভর্তির পর
কিছুদিন নিয়মকানুন মেনে চলছে, রেজাল্টও ভালো করছিল, কিন্তু 6 মাস পর থেকে কোথাকার কোন ছেলেদের সঙ্গে মিশে নেশা করে এক একটা ধ্বংসের দ্বার প্রান্তে চলে গেছিল। পড়াশোনার অবস্থা নেই, নিয়ম মানে না, স্যারদের সাথে উগ্র আচরণ, পরীক্ষায় রেজাল্ট খারাপ করছে। সব মিলিয়ে স্যাররা সিদ্ধান্ত নিয়েছিল সব কটার বাবা মাকে এনে অপমান করে কলেজ থেকে বহিষ্কার করে দিবে। আমি কয়েকজনের মাধ্যমে জানতে পারছি 2-3 জন বাদে সবগুলোর পারিবারিক অবস্থা খুব খারাপ। বাবা মা অনেক কষ্ট করে টাকা ইনকাম করে ঢাকা শহরে ছেলেকে পড়তে পাঠাইছে, আর এগুলো সঙ্গদোষে নিজের জীবন ধ্বংস করছে। জানার পর নিজেরই কষ্ট লাগতেছিল। তারপর ওদের সঙ্গে কিছুদিন বসেছি, ওদের সবার গল্প শুনেছি, বুঝিয়েছি। তখন আমার ক্ষুদ্র মাথায় যা মনে হয়েছিল তাই করেছি আর কি। যখন দেখলাম ওরা আমার কথা একটু একটু মানতে শুরু করেছে, তখন স্যারদের রিকোয়েস্ট করলাম যেন পরবর্তী পরীক্ষা পর্যন্ত ওদের সময় দেয়। স্যারদের খুব আদরের স্টুডেন্ট ছিলাম বলে হয়তো স্যাররা মেনে নিয়েছেন। 3য় সেমিস্টারে মোটামুটি ভালো রেজাল্ট করেছে। তারপর আমিও চলে গেছি, ওদেরও খবর নেওয়া হয়নি। বাহ, কি? আপনি খুব ভালো। ধন্যবাদ ম্যাম। আবির মেঘের বাসার সামনে নামিয়ে দিয়ে আবারও অফিসে চলে গেছে। আজ 7 ফেব্রুয়ারি। ভার্সিটিতে যেতেই নজর পড়ে অনেকেই গোলাপ হাতে ঘুরছে, কেউ কেউ বান্ধবীদের দিচ্ছে, কেউ আবার বান্ধবীকে দিচ্ছে। মেঘ বোনা এসব ডে কখনো পালন করে না, মনেও থাকে না কবে কি ডে। হঠাৎ মিনাজ একটা গোলাপ এনে মেঘকে দিয়ে বলল, ফিরোজ ডে। বন্যার দিকে তাকিয়ে বলল, একটা ফুল পাইছি রে, না হয় তোকেও দিলাম, এখন তোরে বেবিকে দেই। মেঘ আশেপাশে তাকাইলো, হঠাৎই মাথায় ভূত চেপেছে, গভীর কণ্ঠে বলল, আমি তোর থেকে গোলাপ নিব না, শুধু আবির ভাইয়ের থেকে নিব। বন্যাকে দিয়ে দে। মিনাজ না চাইতেও বন্যাকে দিল, কিন্তু বন্যাও নেয়নি, বরং উল্টে বলল, তোদের থেকে ফুল নিতেও ভয় লাগে, কার মনে কি চলে তোরাই জানোস। মেঘ আজ তাড়াতাড়ি করে বাসে চলে আসছে। সাত থেকে একটা লাল টকটকে গোলাপ এনে সাথে একটা চিরকুট লিখে আবির রুমে রেখে আসছে। আবির সন্ধ্যার দিকে বাসে ফিরে দেখলো টেবিলের উপর গোলাপ আর চিরকুট রাখা। এগিয়ে গেল টেবিলের কাছে, চিরকুট হাতে নিতেই দেখলো চিরকুটে লেখা, আপনি মানুষটা রক্তিম গোলাপের মতন, যার কাটার আঘাতে শত শতবার ক্ষতবিক্ষত হয়েও তার মুগ্ধতায় পেছনেই ছুটছি। হ্যাপি রোজ ডে আবির ভাই। আবির ফুলটা হাতে নিল, আলতোভাবে ঠোঁট ছোঁয়ালো, মুচকি হেসে বলল। আবির গোলাপ আর চিরকুট টেবিলের উপর রেখে ফ্রেশ হয়ে নিচে নামলো। এই সুযোগে মেঘ চুপি চুপি আবিরের রুমে আসছে। চিরকুট আর ফুল যেভাবে রেখেছিল সেভাবে আছে দেখে মেঘের প্রফুল্ল মন সহসা খারাপ হয়ে গেছে। ঠোঁট ফুলিয়ে শ্বাস ছাড়ল। আবির ভাই এখনো দেখেনি ভেবে মেঘের আনন্দিত বদন বদলে গেছে। মাথা নিচু করে মনে মনে বিড়বিড় করতে করতে রুম থেকে বেরিয়ে বেলকনিতে হাঁটছে। আচমকা ভারী কিছুর সাথে কপাল ঠেকে বডি স্প্রের তীব্র ঘ্রাণ নাকে লাগতেই আবেশের চোখ বন্ধ হয়ে আসে। সামনে দাঁড়ানো ব্যক্তিটা যে মেঘের একান্ত ব্যক্তিগত প্রিয় পুরুষ তা বুঝতে বাকি রইল না। মেঘের ইচ্ছে করছে এই প্রশস্ত বুকে মাথা রেখে সারা জীবন কাটিয়ে দিতে, কিন্তু তা সম্ভব না। অনিচ্ছা সত্ত্বেও মাথা তুলে 2 কদম পিছিয়ে গেল। মেঘের দৃষ্টি তখনও আবিরের পায়ের দিকে। আবির সূক্ষ্ম নেত্রে চেয়ে রইল। মেঘের চুল খোলা, এলোমেলো হয়ে আছে চুল, মশার কামড়ে কপালে 2-3 জায়গায় দাগ হয়ে গেছে। উজ্জ্বল বর্ণের কপালে দাগগুলো লাল টকটকে দেখা যাচ্ছে। আবির খানিক ভেবে হাত দিল মেঘের সুদীর্ঘ চুলের মাঝ বরাবর। চুলের আগ শুকিয়ে গেল মাঝামাঝি, আর ডগার ভিতরে চুলগুলো এখনো ভেজা। আবিরের কুচকানো পুরো যুগল একসঙ্গে লেগে গেছে। দাঁত খিচে গম্ভীর কণ্ঠে বলে, এই অনিয়ম কি সারা জীবনই করবি? কথা শুনবি না আমার? মেঘ শস্যব্যস্ত চোখে তাকালো আবিরের দিকে। আবিরের ভারী কণ্ঠস্বর শুনে মেঘের মুখটা আরো চুপসে গেছে। চাউনিতে শীতলতা, মন জুড়ে তার অন্য চিন্তা ঘুরপাক খাচ্ছিল।
আবির ভাই চিরকুট দেখে কিভাবে রিয়াক্ট করবেন তাই ভাবছিল। আবিরের হাত তখনও মেঘের চুলে। দ্বিতীয়বার কণ্ঠ দ্বিগুণ ভারী করে পড়ল। কি বললাম আমি? আগের কোনো কথাই মেঘের কর্ণকুহরে পৌঁছায়নি। এটা আবিরকে কিভাবে বলবে? নিরুপায় হয়ে মেঘ উল্টো প্রশ্ন করল। আমি কি করেছি? অসময়ে শাওয়ার নিছিস কেন? দুদিন পর পর যে মাথা ব্যথায় ভুগিস, মনে থাকে না? তোকে সকাল সকাল শাওয়ার নিতে বলছিলাম, কথা মানিস না কেন? একদমে কথাগুলো বলল আবির, চোখে সাফ রুষ্টতা। মেঘের অনিয়ম সহ্য করতে পারে না সে। মেঘ মনে মনে উত্তর সাজাচ্ছে, কি বলবে এ যাত্রায় উদ্ধার হতে পারবে সেসব ভাবছে। মেঘ উদ্বেগপূর্ণ কণ্ঠে বলল, ভার্সিটি থেকে এসে ঘুমিয়ে পড়েছিলাম, তাই একটু দেরি হয়ে গেছে। কাল থেকে শাওয়ার নিয়ে তারপর ভার্সিটিতে যাবি, মনে থাকবে? মেঘ ঘাড় কাত করে সম্মতি জানালো। ধমক খায়নি ভেবেই মনে মনে আনন্দিত হলো। আবির মেঘের চুল থেকে হাত সরিয়ে নিল। কপাল গুজিয়ে আবির পুনরায় আওড়ালো। এভাবে ভালোবাসার নিশান নিয়ে ঘুরতে লজ্জা লাগে না? মেঘ থতমত খেয়ে বলল, মানে কার ভালোবাসা, কিসের নিশা? আবির নিজের ফোনে সেলফি ক্যামেরা অন করে মেঘের সামনে তোলল। কপালে মাঝ বরাবর মশার কামড়ে 3টা দাগ, নাকের ডগায় একটা, থুতনির আশপাশে 2-1টা, গলাতেও আছে। মেঘ কি বলবে উত্তর খুঁজে পেল না। আবির কণ্ঠ খাদে নামিয়ে বলল, বুঝলাম, মশাকে ভালোবাসিস, তাই বলে তাদের নিশান নিয়ে ঘুরতে হবে? মেঘ আহমকের মতো চেয়ে আছে আবিরের মুখের ভঙ্গি দেখে। মেঘ ওষ্ঠ উল্টালো। আবির পাশ কাটিয়ে যেতে নিলে মেঘ তড়িঘড়ি করে বলল, আমি মশাকে ভালোবাসি না। তা তো নিশান দেখেই বোঝা যাচ্ছে। আবিরের ঝটপট উত্তর। মেঘ আবিরের পেছনে দাঁড়িয়ে বিড়বিড় করে বলল, আমি মশাকে না আপনাকে ভালোবাসি, আপনি কি বোঝেন না? আবির মুচকি হাসলো। কথাটা ঠিকই তার কর্ণ পর্যন্ত পৌঁছেছে। সহসা হাসি থামিয়ে ঘাড় ঘুরিয়ে হালকা ঘুরিয়ে মেঘের দিকে আর চোখে তাকিয়ে বলল, মশারি টানিয়ে ঘুমাইস? দীর্ঘ কদম ফেলে আবির বেলকনিতে হাঁটছে আর মনে মনে বলছে, যে অঙ্গে আবিরের ভালোবাসার নিশান থাকার কথা, সে অঙ্গে অন্য কোনো নিশান আবির সহ্য করবে না। সেটা যদি সামান্য মশারও হয় তবুও না। রুমে ঢুকতে ঢুকতে বিড়বিড় করে বলে, মাহদিবা ইজ মাইন। বলে ফোঁস করে নিঃশ্বাস চালো। নিঃশ্বাসের তীব্রতায় বোঝা যাচ্ছে মশার প্রতি তার কতটা হিংসা কাজ করছে। রুমে ঢুকে দরজা বন্ধ করে ঘণ্টাখানেক মেঘের চিরকুটার গোলাপ হাতে বসে রইল। কল্পনায় কতটা পথ হেঁটে আসছে কে জানে। অতঃপর একটা ডায়েরির ভাঁজে গোলাপ আর চিরকুট রেখে শুয়ে পড়েছে। ভ্যালেন্টাইন সপ্তাহ চলছে, প্রতিদিনই কোনো না কোনো স্পেশাল ডে। আবির প্রতিদিনই অফিস থেকে ফিরে টেবিলে একটা চিরকুট দেখতে পাই। প্রপোজ ডে, চকলেট ডে, টেডি ডে, এক একটা ডেতে এক একটা স্পেশাল চিরকুট, সাথে চকলেট, টেডি, কিছু না কিছুই থাকে। কিন্তু আবিরের কোনো প্রতিক্রিয়া মেঘের চোখে পড়ে না। আবির অফিসে চলে গেলে মেঘ ছুটে যায় আবির রুমে, খুঁজে নিজের দেওয়া চিরকুটগুলো, কিন্তু কিছুই খুঁজে পায় না। আবিরের রুমের প্রত্যেকটা জিনিস তালা দেওয়া, টেবিলের উপরে রাখা বই খাতা সব চেক করেছি কিন্তু কিছুই পায়নি। মেঘ বিড়বিড় করে বলে, হিটলার বেটা জিনিসগুলো যেমন তালা দিয়ে রাখছে, নিজের কলিজাটাকেও তালা মেরে রাখছে। যতই তালা দিয়ে রাখুক না কেন, আমি তালা ভেঙে হলেও আপনার হৃদয়ে জায়গা করে নেবই। আজ প্রমিস ডে। আবির অফিসের কাজে সকাল সকাল বেরিয়ে গেছে। মেঘও ভার্সিটিতে এসেছে। মনটা তেমন ভালো না। আশেপাশে সবাই সবাইকে এটা সেটা প্রমিস করছে। মেঘ তাকিয়ে তাকিয়ে সেই দৃশ্য দেখছে। আবির ভাই থেকে চকলেট, টেডি যেখানে পায়নি সেখানে প্রমিস ডেতে কোনো প্রমিস আশা করা বোকামি ছাড়া কিছুই না। এর মধ্যে বন্যা আসছে। মেঘের মন খারাপ দেখে উদ্বিগ্ন কণ্ঠে শুধালো, কি হয়েছে বেবি, মন খারাপ কেন? কিছু হয়নি, এমনি ভালো লাগছে না। এমনি তো না, অবশ্যই কারণ আছে। আবির ভাইয়া কিছু বলেছেন অথবা তানবীর ভাই? না। মিনহাজ তামিমরা কিছু বলছে? না। তাহলে হয়েছেটা কি? আজকে কি ডে জানিস? বন্যা স্বাভাবিক কণ্ঠে বলল, এসব ডে দিয়ে আমার কি কাজ? আমি জেনে কি করব, তুই বল। আজ প্রমিস ডে। দেখ চারপাশে সবাই সবাইকে প্রমিস করছে, আমায় কেউ প্রমিস করে না। ওরে আমার বেবিটা, তোমার প্রমিস লাগবে, আগে বলবা না?
বন্যা নিজের ওনা থেকে একটা সুতা ছেড়ে মেঘের কনিষ্ঠ আঙ্গুলে পেঁচিয়ে মোলায়েম কণ্ঠে বলা শুরু করলো। আজকের স্পেশাল দিনে আমি বন্যা তোকে প্রমিস করছি, আমাদের বন্ধুত্বের সম্পর্ক সারা জীবন অটুট থাকবে। জীবনে যতই ঝড় আসুক না কেন, সেই ঝড়ের কবলে দুজন পৃথিবীর দুই মেরুতে চলে যায় না কেন, তারপর আমাদের বন্ধু একই রকম থাকবে। তোর যে কোনো বিপদ আমায় পাশে পাবে। আজে বাজে অজুহাত দেখিয়ে আমি কোনোদিন দূরে সরে যাব না। প্রমিস, আই হ্যাপি প্রমিস ডে বেবি। মেঘ সঙ্গে সঙ্গে বোনাকে জড়িয়ে ধরেছে। বোনা ছোট থেকে খুব ম্যাচিওর একটা মেয়ে। মেঘ আর বোনার মধ্যে মেঘ ঠিক কতটা দুষ্টু আর উগ্র, বোনা ঠিক ততটাই শান্ত। দুষ্টামির জন্য মেঘ স্যার ম্যামদের কাছে অনেক বকা খেয়েছে। বোনা যথাসম্ভব মেঘকে বাঁচিয়ে রাখার চেষ্টা করেছে। মেঘের রাগ বেশি হয় সামান্য বেঞ্চে বসানেও। স্কুল লাইফে বান্ধবীদের সাথে ঝগড়া লেগে যেত, সেখানেও বন্যাই ঝগড়ায় মীমাংসা করে দিত। মেঘকে বুঝিয়ে রাগ কন্ট্রোল করত। বাসায় বয়স বাড়ার সাথে সাথে মেঘের চঞ্চলতাও কমে এসেছে। বাড়িতে মিম আর আদির সাথে টুকটাক দুষ্টামি করলেও বাহিরে এখন খুব ভদ্র থাকার চেষ্টা করে। মেঘ যে পরিস্থিতিতেই থাকুক না কেন, বোনাকে সে চোখ বন্ধ করে ভরসা করতে পারে। বোনা মেঘকে বোনের মতোই যত্নে রাখে। এত বছরের বন্ধুত্বেও বোনা এত সুন্দর করে কখনো প্রমিস করেনি। মেঘও বোনাকে জড়িয়ে ধরে বলল, আমিও তোকে প্রমিস করছি, আমি যতদিন বেঁচে থাকবো ততদিন তোর বেস্ট ফ্রেন্ড হয়েই থাকবো। তোর সাথে কত দুষ্টুমি করছি, ঝগড়া করছি, রাগ দেখাইছি, ইনফ্যাক্ট এখনো কত রাগ দেখাই। তুই কি সুন্দর সব মেনে নিস। তোর মতো বান্ধবী পাওয়া সত্যিই ভাগ্যের বিষয়। আমি খুব ভাগ্য করে তোকে আমার জীবনে পেয়েছি। তোকে কখনোই হারাতে চাই না, আমি খুব ভালোবাসি তোকে। বোন আহ্লাদি কণ্ঠে বলল। আমিও খুব ভালোবাসি। মিনহাজ আর তামিম দুজনেই একসঙ্গে বলে উঠল। আহা গো, দুই বান্ধবীর কত প্রেম। মেঘ হাসি মুখে নিজের কনিষ্ঠ আঙ্গুল ওদের সামনে ধরে উত্তেজিত কণ্ঠে বলল, দেখ, আমার বেস্টও আমায় প্রমিস করেছে। মিনহাজ মাথা চুলকে বলল। ওহো, আজ তো প্রমিস ডে, মনে ছিল না প্রমিস করতে হবে তো। মেঘ উঠে যেতে যেতে বলল, আমার বেস্টও আমায় প্রমিস করে ফেলেছে। এখন আমার আবির ভাইয়ের প্রমিস প্রয়োজন। আবির ভাই যদি একবার বলে কখনো ছেড়ে যাবে না, তাহলেই আমার জন্য যথেষ্ট। তোদের প্রমিস দিয়ে কি ঘোড়ার ঘাস কাটবো? এভাবে অপমান করলি, দেখবি তোর আবির ভাই তোকে প্রমিস করবে না। এটা আমার অভিশাপ। মেঘের হাতে কলম ছুঁড়ে মারল। কলমটা ঠিক মিনহাজের কপালে লাগে। মিনহাজ ব্যথায় উফ করে ওঠে। মেঘ রাগান্বিত কণ্ঠে বলে, শকুনের দোয়ায় গরু মরে না, আর যদি মরে তাহলে তোকেও মরতে হবে। মেঘ ক্লাস শেষ করে বাসায় আসছে, মনটা ভীষণ অস্থির। আবির ভাইয়ের প্রতিক্রিয়া বুঝতে পারে না বলে আজ কোনো চিরকুট লেখেনি। চিন্তা করেছে সরাসরি আবিরকে বলবে। মেঘ বেলকুনিতে দাঁড়িয়ে অপেক্ষা করছিল। সন্ধ্যার খানিক বাদেই আবির বাসায় ফিরেছে। আবির রুমে ঢুকেই টেবিলের দিকে তাকায়। আজ কোনো চিরকুট নেই দেখে আনমনেই কপাল গোটালো। ড্রেস চেঞ্জ করে শাওয়ার নিতে চলে গেছে। প্রায় 30 মিনিট পর মেঘ আবিরের রুমে আসলো। আবির তখন ড্রেসিং টেবিলের সামনে দাঁড়িয়ে ভেজা চুল ছাড়ছিল। আগের ড্রেসিং টেবিল ভাঙার পর সেটা পাল্টিয়ে নতুন একটা আনিয়েছে। আগেরটার থেকেও এটা অনেক বেশি সুন্দর। আবির রুমে না থাকলে মেঘ প্রায় এসে ড্রেসিং টেবিলের সামনে সাজগুজু করে ছবি তোলে। আবিরের চুলের পানি ছিটকে গিয়ে মেঘের গায়ে পড়ে। মেঘ সেখানেই থমকে দাঁড়িয়ে ঘাড় ঘুরিয়ে আবিরকে দেখল। আয়নায় তাকিয়ে কিছু একটা ভাবছিল। আবির হঠাৎ মেঘের উপস্থিতি বুঝতে পেরে কিছুটা নড়ে ওঠে। ঠান্ডা কণ্ঠে শুধালো, কিছু বলবি? আপনি কিছু বলবেন? না। কিছু বলার নেই? না। আজকে কি ডে বলুন তো? মানডে মানে সোমবার কেন? এই ডে এর কথা বলিনি। আবির আর চোখে চেয়ে শুধালো, তাহলে কোন ডে? মেঘ সূক্ষ্ম নেত্রে তাকালো। তপ্ত স্বরে বলল, আপনার টেবিলের ওপর রাখা চিরকুটগুলো দেখেননি? জি। আবির ঠাট্টা স্বরে বলল, চিরকুট তুই রাখছিলি নাকি? মেঘ লাজুক হেসে চিবুক নামিয়ে বলল। আবির টেবিল থেকে ফোন নিয়ে কিছু চেক করতে করতে বলল, কি ছিল চিরকুটে? মেঘ অসহায়ের মতো চেয়ে শীতল কণ্ঠে প্রশ্ন করল, আপনি চিরকুটগুলো দেখেননি? কি জানি, খেয়াল করিনি।
মেঘের তৎক্ষণাৎ মিনহাজের অভিশাপের কথা মনে পড়ে গেছে। সেই সঙ্গে আবিরের কথাটা আগুনে ঘি ঢালার মতো কাজ করেছে। মেঘের মেজাজ খারাপ হলো, রাগান্বিত কণ্ঠে বলল, আমার চিরকুটগুলো আমায় দিন, আপনার সাথে আর কোনো কথা নাই। আবির ব্যস্ত হয়ে ফোন থেকে চোখ সরিয়ে মেঘের দিকে তাকালো, মৃদু হেসে জানালো, তোর চিরকুট কোথায় উড়ে গেছে কে জানে। রাগে মেঘের চোখ জ্বলছে। মিনহাজের দাও অভিশাপটা বারবার মনে পড়ছে আর তেলে বেগুনে জ্বলে উঠছে। রাগের মাথায় হুট করেই বলে উঠল, আপনি আমার জীবনে কেন আসছেন? প্রতি উত্তরে আবির বলল, আমি তোর জীবনে আসিনি, বরং তুই আমার জীবনে আসছিস। মেঘ কপাল কুঁচকে প্রশ্ন করলো, কিভাবে? আবির মেঘের দিকে স্থির দৃষ্টিতে তাকায়, খানিক চুপ থেকে ঠান্ডা কণ্ঠে শুধায়, তোর জন্ম আগে হয়েছে নাকি আমার? আপনার তো কে কার জীবনে আসছে? মেঘ চিবুক নামিয়ে বিড়বিড় করে বলল, জানি না। আবির প্রখর তপ্ত স্বরে প্রশ্ন করে, রুমে কেন আসছিলি? মেঘ পুনরায় মিনহাজের অভিশাপের কথা মনে পড়ে যায়। মেঘ রাগ অভিমান সাইডে রেখে কোমল স্বরে বলল, আজকে প্রমিস ডে, তাই উইশ করতে আসছিলাম। এসব ডেটে আমি পালন করি না। কেন? আমার মতে গোলাপ দেয়া, চকলেট দেয়া, টেডি দেওয়ার জন্য স্পেশাল কোনো দিনের প্রয়োজন নেই। ইচ্ছে থাকলে প্রতিদিনই এসব ডে পালন করা সম্ভব। তাই বলে সামান্য উইশটাও করতে পারবেন না? আমার উইশ করলে তা চিরকুট পর্যন্ত সীমাবদ্ধ রাখতে পারবো না, কাজে কর্মে দেখিয়ে দিব। আবিরের কথা মেঘ বোঝার চেষ্টা করছে না, বরং মিনহাজের কথা মনে করে বারবার বলছে, আজকে অন্তত উইশ করুন। আর বলবো না, প্লিজ। আজ করলে কাল কি সমস্যা? এসব বাদ দিয়ে অন্য কিছু বলার থাকলে বল। মেঘ মন খারাপ করে রুম থেকে বেরিয়ে যেতে যেতে বলল, মিনহাজ, তোর অভিশাপ ফলে গেছে। আবির গম্ভীর কণ্ঠে ডাকলো। শোন। মেঘ থমকে দাঁড়ালো। আবির ভোর কুচকে তাকিয়ে রইল। হঠাৎ শীতল কণ্ঠে বলল, কি প্রমিস চাস? মেঘ সহসা চোখ গোল গোল করে তাকালো। আবির পুনরায় বলল, কি হলো বল। মেঘ ভেবেচিন্তে শান্ত কণ্ঠে বলল, আপনি প্রমিস করুন, আমাকে আর কখনো ধমক দিয়ে কথা বলবেন না। মেঘের খুব ইচ্ছে ছিল আবিরকে বলতে, যেন কখনো ছেড়ে না যায়, কিন্তু থাপ্পড়ের ভয়ে বলতে পারেনি। আবির ভারী কণ্ঠে বলল, তুই ভুল করলেও শাসন করতে পারবো না। পারবেন, তবে হুটহাট ধমক দিয়ে কথা বলবেন না প্লিজ, আমার ভয় লাগে। আবির ঠোঁট বেঁকিয়ে হাসলো, ঠোঁটে হাসি রেখে বলল, আমি প্রমিস করছি আজকের পর অকারণে তোকে কখনো ধমক দিব না, হয়েছে? মেঘের মায়াবী কণ্ঠে শুনে আবির আশ্চর্য নয়নে চেয়ে আছে। মেঘের চোখে মুখে উজ্জ্বলতা ফুটে উঠেছে। আবির ভাই প্রমিস ডেতে মেঘকে প্রমিস করেছে ভাবতে হৃদয় তোলপাড় শুরু হয়ে যাচ্ছে। মিনহাজের অভিশাপ বিফলে গেছে ভেবে মুখে হাসি ফুটে উঠেছে। খুশিতে গদগদ হয়ে রুম থেকে বেরিয়ে গেছে। 12 তারিখ কিস ডে ছিল। আবিরের জ্বর থাকাকালীন গালে কিস করার ঘটনা মনে পড়তেই মেঘ লজ্জায় দোহাতে মুখ লুকায়। সেই লজ্জায় চিকুটও লেখেনি। আবির বাসায় ফেরার পর থেকে আবিরের সামনেও পড়েনি। প্রমিস ডে পর্যন্ত ঠিক ছিল, কিন্তু টিস ডে, হাগ ডে এগুলো পালন করা মেঘের পক্ষে অসম্ভব বিষয়, তাই মুখ লুকিয়ে চলছে। আজ 13ই ফেব্রুয়ারি, ফাল্গুনের প্রথম দিন। অন্যান্য দিনের মতো আজও আবির তানভীর যে যার কাজে বেরিয়েছে। মিম আর আদিও স্কুলে গেছে। দুপুরের দিকে মেঘ, মিম, আদি তিনজনই বাসায় ফিরেছে। তার ঘণ্টাখানিক পরই আবির বাসায় আসছে। আবিরের হাতে 2টা শপিং ব্যাগ। অসময়ে আবিরকে বাসায় ফিরতে দেখে মালিয়া খান প্রশ্ন করলেন, কিরে তুই এ সময় বাসায় যে? আজ পহেলা ফাল্গুন, ভাবলাম মিম, আদি আর মেঘকে নিয়ে বের হব। তানভীরও আসছে। আজ যেমন ভাই বোনদের কথা মনে করছিস, এমন ভাবে কাজের ফাঁকে মাঝে মাঝে ওদের সময় দিতে পারিস না? তোর আব্বু প্রায় বলে তানভীর ছাড়া তুই কারোর সাথে ঠিকমতো কথাই বলিস না। এটা তোর আব্বুর ভালো লাগে না। আচ্ছা, চেষ্টা করব। আবির 2টা শপিং ব্যাগ হাতে নিয়ে মেঘের রুমের সামনে আসলো। হালকা কাশি দিয়ে দরজা ধাক্কা দিতে মেঘ থতমত খেয়ে ওঠে। একটু আগেই ফেসবুকে হাগ ডের ভিডিও দেখছিল, তা দেখে আবির ভাইকে নিয়ে অলিক কল্পনায় পাড়ি জমিয়েছিল। অকমরসাৎ আবির ভাই রুমে ঢুকাই মেঘ আটকে উঠে। ওনা ঠিক করতে করতে তাড়াতাড়ি
উঠে বসে। আবির একটা শপিং ব্যাগ মেঘের দিকে এগিয়ে দিয়ে বলল, এটাতে তোর জন্য শাড়ি আছে, কাকিয়াকে বলিস শাড়িটা পরিয়ে দিবে। দ্বিতীয় শপিং ব্যাগটা বিছানার উপর রেখে বলল, এটাতে মিমের জন্য শাড়ি আর একটা ড্রেস আছে, ওর যেটা ভালো লাগে সেটাই পরতে বলিস। মেঘ ঠোঁট উল্টে বলল, আমার ড্রেস কোথায়? তুই শাড়ি পরবি তাই ড্রেস আনিনি, একটু তাড়াতাড়ি রেডি হওয়ার চেষ্টা করিস। আবির দরজা পর্যন্ত গিয়ে আবারও থামল। ঘাড় ঘুরিয়ে শীতল চোখে তাকিয়ে কোমল কণ্ঠে বলল, আজ হিজাব পরতে হবে না? মেঘ আশ্চর্য নয়নে তাকিয়ে আছে। আবির ভাই মেঘকে শাড়ি পরতে বলেছে, তা আবার নিজেই শাড়ি গিফট করেছে। ভাবতে মেঘের ভেতরটা মুগ্ধতাই ছেয়ে গেছে। আখি জোড়ে চমক দেখা যাচ্ছে। নিজের চোখ কান কোনো কিছুকেই বিশ্বাস করতে পারছে না। মাইশাপুর বিয়েতে মেঘ শাড়ি পরে দোতলা থেকে নিচতলা পর্যন্ত নামতে পারেনি। আবির ভাইয়ের ঠান্ডা কণ্ঠের হুমকিতে শাড়ি পাল্টাতে বাধ্য হয়েছিল। আজ আবির ভাই নিজেই শাড়ি পরতে বলেছেন, তাও আবার চুল ছেড়ে। মেঘ শপিং ব্যাগ থেকে বাসন্তী রঙের একটা শাড়ি বের করলো, সাথে ম্যাচিং পেটিকোট, দুজোড়া কাচের চুড়ি। মেঘ শাড়িটা হাতে নিয়ে ঘুরিয়ে ফিরিয়ে দেখলো। শাড়িটা এমনিতে সুন্দর, তবে আবির ভাই দেওয়াই শাড়ির সৌন্দর্য মনে হচ্ছে দ্বিগুণ বেড়ে গেছে। মিমের শাড়ি আর ড্রেসটা দেখে মেঘ মিমকে দিয়ে আসছে, ওইগুলো বেশ সুন্দর, বলতে হয় আবিরের পছন্দ আছে। মেঘ ফ্রেশ হয়ে ছুটে গেল কাকিয়ার রুমে। কাকিয়া ঘুমাচ্ছে দেখে মেঘ বিভ্রান্তিতে পড়ে গেছে। মেঘকে চটপটে মনটা শাড়ি পরার জন্য ছটফট করছে, কি করবে ভেবে পাচ্ছে না। হৃদয়ে তীব্র কম্পনের কাছে ভদ্রতার বেশিক্ষণ টিকল না। মেঘ ধৈর্যহীন কণ্ঠে কাকিয়াকে ডাকতে শুরু করলো। মেঘের ডাকে কাকিয়া ছটফট করে উঠে বসলেন, উদ্বিগ্ন কণ্ঠে শুধাই, কি হয়েছে মেঘ? তাড়াতাড়ি ওঠো, আমায় শাড়ি পরিয়ে দিতে হবে। তুই শাড়ি পরবি? হ্যাঁ। হঠাৎ শাড়ি পরতে মন চাইছে কেন? মেঘের চোখে মুখে উজ্জ্বলতা ফুটে উঠছে। উত্তেজিত কণ্ঠে বলল, আবির ভাই আমাকে আর মিমকে শাড়ি পরিয়ে দিয়েছে, তাড়াতাড়ি রেডি হতে বলছেন, ঘুরতে নিয়ে যাবে। তার জন্য এত খুশি? হ্যাঁ, তুমি তাড়াতাড়ি আসো, আমায় শাড়ি পরিয়ে দিতে হবে। তুই যা, আমি আসছি। হুটুপুটি করে নিজের রুমে চলে গেল। কিছুক্ষণের মধ্যেই কাকিয়া আসছেন। মাইশাপুর বিয়েতে মাইশাপুরা বাঙালি স্টাইলের শাড়ি পরেছিল, তবে আজ কাকিয়া আঁচল ছেড়ে খুব সুন্দর করে কুচি দিয়ে শাড়ি পরিয়ে দিয়েছেন। হালকা মেকআপ, হাতে 2 ডজন কাচের চুড়ি, কানে সিম্পল কানের দুল, ওষ্ঠ জুড়ে হালকা গোলাপি রঙের রঞ্জক, ঠোঁটে হালকা করে দেওয়া কাজল, সঙ্গে গাঢ় আইলাইনারে মেঘের ডাগর ডাগর চোখগুলো অত্যন্ত মায়াবী লাগছে। চুল আসে ঠিক মাঝ বরাবর সিঁথি কেটে কিছু চুল সামনে রাখলো, পেছন দিকে চুলগুলো কোমর ছাড়িয়ে বেশ খানিকটা নিচে নামলো, চুলে আগ হাঁটুর কিছুটা উপরে। সাজ সম্পূর্ণ হওয়ার পর মেঘ কিছুটা দূর থেকে ড্রেসিং টেবিলের দিকে তাকালো। অমনি চক্ষুদয় প্রশস্ত হয়ে গেল। শাড়িতে নিজেকে কেমন যেন অপরিচিতা লাগছে। কাকিয়া মেঘকে আপদমস্তক দেখে বলল, মাশাআল্লাহ, অনেক সুন্দর লাগছে, বউ বউ লাগছে। মেঘ নড়ে চড়ে দাঁড়িয়ে লাজুক হাসলো, মনে মনে বলল, তোমাদের আবিরের বউ। কাকিয়া মেঘের হাতের দিকে তাকিয়ে ভুরু কুচকাল, তপ্ত স্বরে বলল, তুই একটু বস, আমি আসছি। কাকিয়া মিমের রুমে আসলো। মিম তৎক্ষণে প্রায় রেডি। আদির চুল আশ্রয় দিচ্ছিল। তানভীর, আবির আর আদির জন্য বাসন্তী রঙের পাঞ্জাবি আনা হয়েছে। পাঞ্জাবি 3টা গতকালই তানভীর নিয়ে আসছিল। 2টা শাড়ি আর ড্রেস আজ আবির নিয়ে আসছে। তানভীর নিজেই আদির হাত মুখ ধুয়ে সাজিয়ে দিয়েছে। মিমের রুমে যাওয়াই মিম আরও আদির চুলগুলো ঠিকমতো আশ্রিয়ে দিচ্ছিল। আকলিমা খান রুমে ঢুকতে ঢুকতে দেখলেন বিছানার উপর শাড়ি পরে আছে, অথচ মিম ড্রেস পরেছে। আকলিমা খান জিজ্ঞাসু দৃষ্টিতে তাকিয়ে শুধালেন, মেঘ শাড়ি পরেছে, তুই পরিসনি কেন? আমার শাড়ি পরতে ভালো লাগে না আম্মু, শাড়ি দেখলেই রাগ উঠে। এখন রাগ উঠছে ঠিকই, শাড়ি পরার বয়স হয়নি তো তাই। 2 দিন পর মেঘের মতো তুইও শাড়ি পরার জন্য ছটফট করবি। সে যাই হোক, তোর আলতাটা দে তো। মিম ড্রেসিং টেবিল থেকে আলতা বের করে আম্মুকে দিল। আকলিমা খান মেয়ের 2 হাতে আর 2 পায়ে খুব সুন্দর করে আলতা পরিয়ে দিয়েছেন। কিছুক্ষণের মধ্যে মিম আর মেঘ নিচে নামলো। আদি রেডি হয়ে বাসা থেকে বেরিয়ে গেছে।
মেন গেট পার হতে মেঘের নজর পড়ে বাসন্তী রঙের পাঞ্জাবি পরনে প্রিয় মানুষটার দিকে। পাঞ্জাবির হাতা কোণী পর্যন্ত ওঠানো, হাতে কালো রঙের ঘড়ি, অনামিকা আঙ্গুলে জলজল করছে একটা আংটি, চোখে সানগ্লাস পরে গাড়ির সাথে হেলান দিয়ে দাঁড়িয়ে ফোন চাপছিল। বাসন্তী রঙে আবির ভাইকে দেখি মেঘের হৃদয়ে বসন্ত দোলা দিচ্ছে। বুকের ভেতর হৃৎপিণ্ডটা ছুটছে দিক বেদিক। বদলে গেল মেঘের অভিপ্রায়, চোখ দুটো প্রেমানুভূতিতে চকচক করছে। আবির ভাইকে এভাবে দেখে মেঘের হাতপিট থমকে গেছে। মেঘ মনে মনে নিজেকে আওড়ালো। আর কতবার কতভাবে আপনি আমার ছোট হৃদয়ে অগ্নিকাণ্ড চালাবেন? মিমের ডাকে মেঘের মনোযোগ সরে, দৃষ্টি নামিয়ে নেয়, কুচিগুলো ধরে আস্তে ধীরে পা বাড়ে। তখনই আবিরের দৃষ্টি পড়ে আলতারাঙ্গা পায়ের দিকে। অমনি বুকের ভেতরটা মোচতে উঠেছে। আলতারাঙ্গা পায়ের মালিক যে আবিরের হৃদয়ের রানী। আলতায় রাঙ্গানো পা এ নিয়ে দ্বিতীয়বার দেখেছে। প্রথমবার দেখেছিল মায়েশাপুর বিয়েতে। আবির মেঘের পা থেকে মাথা অবধি দেখল। আবিরের হৃদয়ের অন্তঃস্থল জুড়ে অস্থিরতা কাজ করছে। বাসন্তী রঙা শাড়ি, সুদীর্ঘ ঘন কালো চুল, মাইবি দুই আঁখি, সদ্য ফোটার রঙিন হাসিতে মন্ত্রমুগ্ধ আবির সম্মোহনী দৃষ্টিতে তাকিয়ে আছে মেঘের দিকে। শাড়িতে মেঘকে দেখে কেউ বলবে না এই মেয়ের বয়স 18, কিছুদিন পর 19-এ পা দিবে। মেঘকে দেখে মনে হচ্ছে 22-23 বছরের যুবতী মেয়ে। মেঘকে দেখে অজানা শিহরণে আবিরের শরীর ঝাঁকুনি দিয়ে ওঠে। বক্ষস্থলের ইস্তস্ততা কাটানোর সাথী তার নেই। আবিরের হৃদয়টাকে ক্ষতবিক্ষত করার অস্ত্র আবির নিজেই মেঘের হাতে তুলে দিয়ে এসেছে। জেনে বুঝে নিজেকে ধ্বংসের দ্বার প্রান্তে নিতে চাচ্ছে আবির। জোরালো হৃদস্পন্দনের শব্দ আবিরের কান পর্যন্ত পৌঁছাতেই আবির ঢোক গেল। আকাশের দিকে তাকিয়ে দীর্ঘ নিঃশ্বাস ছাড়ল, চোখ বন্ধ করে খানিক ভাবল। চোখ মেলে তাকাতেই আবিষ্কার করলো মেঘ আবিরের থেকে ঠিক 1 হাত দূরে দাঁড়ানো। এত কাছাকাছি দাঁড়ানোতে মেঘের গায়ের গন্ধ আবিরের নাসারন্ধ্র পর্যন্ত পৌঁছে যায়। এই ঘ্রাণ আবিরকে বারংবার মাতাল বানাতে সক্ষম। মেঘ সমুদ্র কণ্ঠে বলে, কি হয়েছে আপনার? আবির সম্মোহনী দৃষ্টিতে তাকিয়ে শীতল কণ্ঠে বলে, হয়নি, তবে হবে। কি হবে? তোর মাথা, গাড়িতে ওঠ। মেঘ ভেঙচি কেটে চুপচাপ গাড়িতে গিয়ে বসলো। মিম, মেঘ আদি 3 জনই পেছনে বসেছে। আবির ড্রাইভিং সিটে বসেছে। তানভীর তার পাশে বসেছে। গাড়ি স্টার্ট দিল। 10 মিনিটের কম করে হলো 50 বার গাড়িতে থাকা আয়নাতে দেখেছে মেঘকে। আরও 5 মিনিট যাওয়ার পর আবির আচমকা গাড়ি সাইড করে থামালো। তানভীর উদ্বিগ্ন কণ্ঠে বলল, কোনো সমস্যা ভাইয়া? ভাই, আজ গাড়ি তুই চালা, আমি পারছি না। তানভীর গাড়ি থেকে নেমে ড্রাইভিং সিটে বসেছে। শান্ত কণ্ঠে বলল, আমি কিন্তু তোমার চালাতে পারবো না। যেভাবে খুশি চালা, আমায় বিরক্ত করিস না প্লিজ। তানভীর ঠোঁট বেঁকিয়ে মুচকি হাসলো। আবির হৃদয়ে তোলপাড় তানভীর কিছুটা হলেও বুঝতে পেরেছে। মেঘ পেছন সিটে বসা থেকে একটু উঠে পেছন থেকে আবিরের কপালে হাত রেখে প্রশ্ন করলো, আপনার কি শরীর খারাপ? আবির চোখ বন্ধ করে দীর্ঘশ্বাস ছেড়ে বিড়বিড় করে বলল, কারোর হৃদয় হরণ হলে কি সে সুস্থ থাকতে পারে? আবিরের বেসামাল অবস্থা দেখে তানভীর মৃদু হেসে ঠাট্টার স্বরে মেঘকে বলল, ভয় পাইস কেন? ভাইয়ার মনে আরশোলা কামড় দিছে, এই জন্য অস্থির লাগতেছে। সব কিছু ঠিক হতে একটু সময় লাগবে। মিম আর আদি দুজনে একসঙ্গে চেঁচিয়ে উঠল, গাড়িতে আরশোলা আছে? কই আরশোলা? আল্লাহ বাঁচাও। ওদের নাচা নাচিতে তানভীর গাড়ি সাইড করে পেছনে ফিরে তাকালো। তেজপূর্ণ গম্ভীর কণ্ঠে শুধালো, আমি কি একবারে বলেছি গাড়িতে আরশোলা আসে? আদি আর্তনাদ করে বলল, তুমি না বললা ভাইয়াকে আরশোলা কামড় দিয়েছে? তানভীর উদাস ভঙ্গিতে বলল, ভাই কখন কোথায় আরশোলা কামড়েছে কে জানে। তোরা চুপচাপ বস, গাড়িতে আরশোলা নেই, তারপরও লাফালাফি করলে আরশোলার বাড়িতে ফেলে দিয়ে আসবো। আবির তখনও চোখ বন্ধ করেই বসেছিল। তানভীর এবার আবিরের দিকে তাকিয়ে একগাল হেসে বিড়বিড় করে শুধালো, ভাইয়া ব্যথা কি বেশি লাগছে? হাসপাতালে নিতে হবে? আবির সহসা চোখ খুলল আর চোখে তানভীরের দিকে তাকালো, কিন্তু কোনো রিয়াকশন দেখালো না।
তানভীর তখনও হেসে যাচ্ছে। তানভীর পুনরায় ডাকলো। আবির শুধু ভুরু নাচালো। তানভীর ঠোঁট বেঁকিয়ে হেসে বলল, চোখ বন্ধ করে জোরে নিঃশ্বাস ছাড়ো আর বলো অল ইজ ওয়েল, দেখবা একটু শান্তি লাগবে। আবির ভুরু গুটিয়ে তাকালো। তানভীরের হাসি দেখে আবিরও খানিক হাসলো। তারপর তপ্ত স্বরে বলল, মজা নিচ্ছিস? তানভীর সশব্দে হেসে উত্তর দিল। একদমই না। আবির ভারী কণ্ঠে বলল, দিন আমারও আসবে, তখন বোঝাবো কত ধানে কত চাল। চুপচাপ গাড়ি স্টার্ট দে। তানভীরও আর কিছু বলল না, ঠোঁটের কোণে হাসি রেখে গাড়ি স্টার্ট দিল। মাসাপুর বিয়েতে মেঘকে শাড়ি পরা দেখে আবির সারা রাত ঘুমাতে পারেনি। সাকিব তানভীরকে সবই বলেছে। তখনকার অবস্থা তানভীর স্বচক্ষে না দেখতে পারল, এখনের অবস্থা ঠিকই দেখতে পারছে। গাড়িতে এসি চলছে, তারপরও আবির ঘামছে, স্থির থাকতে পারছে না। একবার টিস্যু দিয়ে চোখ মুখ মুছছে, সানগ্লাস খুলে সামনে রাখছে, আবার চোখে দিচ্ছে, এই ফোন বের করছে, আবার পানি খাচ্ছে। বুকের বাঁ পাশে অবস্থিত হৃৎপিণ্ডটা অবিরত কাঁপছে। কথায় আছে, শাড়িতেই নারী। যে অষ্টাদশী জামা পরে পিছিয়ে মেয়ের মতো সারা বাড়ি ছোটাছুটি করত, আজ সে শাড়ি পরে পরিপূর্ণ নারী রূপে আবিরের সামনে আসছে। মায়াবিনী তো জানে না তার মায়ের জালে আবিরের মনটা বন্দী হয়ে আছে বহু বছর ধরে। নারীরূপী মায়াবিনীকে অনন্তকাল দেখার স্বাদ জাগছে আবিরের অন্তরে। ইচ্ছে তো অনেক কিছুই করছে। মায়াবিনী দুগাল স্পর্শ করে চোখে চোখ রেখে, মায়াবিনী সমুদ্রে ন্যায় গভীর দু চোখে চিরকালের জন্য ডুবে যেতে, কপালে আলতোভাবে নিজের ঠোঁট ছোঁয়াতে, হৃদয়ে জমানো নিরবধি ভালোবাসার এক খণ্ডে মায়াবিনীর উদ্বেলিত মনটাকে শান্ত করতে, মায়াবিনী চোখে চোখ রেখে 7 সমুদ্র পাড়ি দিতে, নীল আকাশ, অগণিতিক পাখি আর সমুদ্রের সুবিশাল জলরাশিকে সাক্ষী রেখে বলতে, আমৃত্যু ভালোবাসি তোকে। আবির সিটের সঙ্গে হেলান দিয়ে বসে আছে, দৃষ্টি তার গাড়ির মিররে। পেছনে ছিটে বসা অষ্টাদশীকে আপন মনে দেখে চলেছে। হঠাৎই ঠোঁটের কোণে এক চিলতে হাসির ঝলক দেখা গেল। কেন হাসলো কে জানে। এদিকে মেঘ শাড়ি ঠিক করে ব্যস্ত, প্রথমবার এভাবে শাড়ি পরেছে। বারবার মনে হচ্ছে এদিকে ওদিকে খুলে যাচ্ছে, তাই সেসব চেক করে ব্যস্ত। স্বাভাবিক হয়ে বসতেই মিররে চোখ পড়ে আবিরের সঙ্গে। চোখাচোখি হতেই মেঘ সঙ্গে সঙ্গে চোখ নামিয়ে নিয়েছে। সহসা মেঘ ভুরু কুঁচকায়। এক মুহূর্তের জন্য থমকে গেছে সবকিছু। মাথা ভর্তি হাজারো ভাবনার মধ্যে একটা ভাবনা হৃদয়ে আঘাত করে। আবির ভাই কি আমায় দেখছেন? মেঘ সঙ্গে সঙ্গে আবারও মিররে তাকায়। ততক্ষণে আবির চোখে সানগ্লাস পরে ফেলেছে। তা দেখে মেঘের কুচকানো ভুরযুগল আরো কুচকে আসে। সূক্ষ্ম নেত্রে তাকিয়ে থাকে বেশ খানিকক্ষণ, মনে মনে ভাবছে, ওই একজোড়া চোখ কি আমায় দেখে থমকে গিয়েছিল? শুধু কি দৃষ্টি আটকে গেছিল, নাকি দৃষ্টির সঙ্গে অন্তরতম আচল ওনার কোমল প্রাণ চাহনি কি কিছু বলতে চাইছিল? তবে কি আবির ভাইয়ের মনেও আমার জন্য অনুভূতি জন্মাচ্ছে? বাকিটা পথ মেঘ আবিরের চিন্তাতেই মগ্ন থেকেছে। শ্যামবর্ণের এক পুরুষের প্রেম মাতোয়ারা হয়ে গেছে। আবিরের যত্ন, রাগ, তীব্র অধিকারবোধ, স্নিগ্ধতা মিশ্রিত চাহনি অষ্টাদশীর মনের পাড়ায় বারংবার বিপর্যয় ঘটায়। মেঘের প্রাণোজ্জ্বল জীবনে আবিরের আবির্ভাবটা ঠিক যেন ধূমকেতুর মতো। কয়েক মাসেই অষ্টাদশীর কোমল মন আবির ভাইকে নিয়ে স্বপ্ন দেখতে শুরু করেছে। মেঘের জীবনে বাবা আর ভাইয়ের পর আবিরই একমাত্র ছেলে, যার সঙ্গে স্পর্শে নিজেকে নিরাপদ মনে হয়, যার দৃষ্টি স্পর্শ কোথাও অশ্লীলতার ছোঁয়া অনুভব করেনি। তার জন্যই বোধহয় আবির খুব দ্রুত অষ্টাদশী হৃদয়ে জায়গা করে নিয়েছে। সেই থেকে অষ্টাদশীর মস্তিষ্ক জুড়ে আবিরের সঙ্গ পাওয়ার অদম্য প্রয়াস সর্বক্ষণ বিচরণ করে। আচমকা গাড়ি থামানোতে মেঘের সুদীর্ঘ ভাবনার অবসান ঘটে। চিড়িয়াখানা দেখেই আদি সবার আগে গাড়ি থেকে নেমে পড়ে। ইকবাল খানও আগে কয়েকবার মেঘেদের নিয়ে চিড়িয়াখানায় এসেছিল, তাই আদির এই জায়গা খুব পরিচিত। চিড়িয়াখানায় ঘুরতে ঘুরতে আদির ক্ষুধা লেগে গেছে। আদির সঙ্গে মিমো জানালো তারও ক্ষুধা লাগছে, কিন্তু মেঘের সেসবে মনোযোগ নেই। তার মন মস্তিষ্ক জুড়েই শুধু আবির ভাই ঘুরপাক খাচ্ছে।
এর মধ্যে বেশ কয়েকবার চোখাচোখি হয়েছে দুজনের। মেঘের আগেই আবির চোখ নামিয়ে নেয়। চিড়িয়াখানায় থেকে বের হতে তানভীর ঠান্ডা কণ্ঠে বলল, ভাইয়া তুমি বনুকে নিয়ে বোটানিক্যাল গার্ডেনে যাও, আমি সবার জন্য খাবার নিয়ে আসছি। রিমার আদিও তানভীরের কাছেই রয়ে গেছে। আবির দুটা টিকিট কেটে মেঘকে নিয়ে ভিতরে ঢুকলো। এজন্য গাছের সাম্রাজ্যে ঢুকে পড়েছে। চারপাশে শুধু সবুজ আর সবুজ। প্রায় 84 হেক্টর জায়গা জুড়ে অবস্থিত এই উদ্ভিদের সাম্রাজ্য। মেঘ আবিরের পিছু পিছু হাঁটছে আর চারপাশের পরিবেশ দেখছে। হঠাৎ কি মনে করে মেঘ হাঁটার গতি বাড়িয়ে আবিরের পাশাপাশি এগিয়ে গেল। আবিরের সাথে তাল মেলানোর চেষ্টা করছে। আবির যেখানে পা ফেলছে সমান দূরত্বে মেঘও পা রাখার চেষ্টা করছে। আবিরের হাঁটার গতি বেশি হয়। মেঘ শাড়ি পরে ঠিক কোলাতে পারছিল না। আবির আর চোখে চেয়ে মেঘের পাগলামি দেখে মুচকি হাসলো। পকেট থেকে ফোন বের করতে করতে হাঁটার গতি কমিয়ে আনলো। দুই জোড়া পা এখন সমান তালে এগিয়ে যাচ্ছে। বাসন্তী রঙের পাঞ্জাবিতে আবির, তার সঙ্গে বাসন্তী রঙের শাড়িতে মেঘকে বেশ মানিয়েছে। লম্বাটে আবিরের পাশে মেঘকে আজ খুব একটা পিচ্ছি লাগছে না। শাড়ির সঙ্গে হিল জুতাতে বেশ বড়ই লাগছে মেঘকে। কিরে মামা, আজকাল পরীরা আসমান থেকে নেমে বোটানিক্যাল গার্ডেনে ঘুরতে আসতেছে নাকি? দ্বিতীয় জন বলল, হোরে মামা, আমারও তাই মনে হচ্ছে। জোসনা আসলেই জোস। এমন একটা মেয়ে যদি আমার গার্লফ্রেন্ড হতো। আচমকা ছেলেগুলোর মুখ বন্ধ হয়ে গেছে। মেঘ আবিরের দিকে তাকাতে দেখলো আবির ফোন চাপছে। মেঘ ঘাড় ঘুরিয়ে আবারও ছেলেগুলোর দিকে তাকালো। ততক্ষণে ছেলেগুলো মাথা নিচু করে চলে যাচ্ছে। মেঘ আবিরের অভিমুখে চেয়ে আছে। আবির ফোন থেকে চোখ তুলে তাকাতেই মেঘের চোখে চোখ পড়ে। আবির ভুর নাচিতে মেঘ কপাল কুঁচকে প্রশ্ন করলো, আপনি ছেলেগুলোকে কিছুই বললেন না কেন? আজ কিছু বলার মুড নেই। মেঘ উদ্বিগ্ন কণ্ঠে শোধালো, এত পরিবর্তন কিভাবে সম্ভব? আবির ঠোঁট বেঁকিয়ে হাসলো। মৃদু স্বরে বলল, ফাল্গুনের প্রথম দিন আমি আমাকে সময় দিতে এসেছি। এসব ছেলেদের সাথে কথা বাড়িয়ে নিজের অবস্থান নষ্ট করতে চাই না। তাই বলে কিছুই বললেন না? তুই কি চাস এখন ছেলেগুলোকে ধরে পিটাই? তাহলে তোর শান্তি লাগবো? মেঘ গাল ফুলিয়ে বলল। মেঘের মনে অভিমান জমেছে। একদিন এক ছেলে মেঘের হাত ধরেছিল বলে আবির অফিস থেকে এসে মাঝ রাস্তায় ছেলেটাকে মেরেছিল। আর আজ ছেলেগুলোর বাজে কমেন্ট করতেছে। তা তো আবির কোনো প্রতিক্রিয়া দেখালো না। মেঘের মনে আবারও দুশ্চিন্তায় ঢুকে গেছে। আবির ভাইয়ের এই পরিবর্তন মানতে পারছে না মেঘ। ছেলেগুলোকে একটা ধমক দিল মেঘ মানসিক শান্তি পেত। আবিরের পিছু পিছু হাঁটতে হাঁটতে অনেকটা দূর চলে গেছে। অকস্মাৎ মেঘের নজর পড়ে সামনে গাছে নিতে একটা কাপল বসে আছে। মেঘ আবিরের মনোভাব বোঝার জন্য ওই দিকে দেখিয়ে বলল, জায়গাটা অনেক সুন্দর, তাই না? মেঘের দৃষ্টি অনুসরণ করে আবিরও সেদিকে তাকিয়েছে। কাপলটাকে দেখে আর চোখে মেঘের দিকে তাকালো। মেঘ খুব মনোযোগ সহকারে কাপলটাকে দেখছে। আবির গলা খাকারি দিয়ে অন্যদিকে তাকিয়ে ঠান্ডা কণ্ঠে বলল, হ্যাঁ অনেক সুন্দর। মেঘ একটু ভারী কণ্ঠে বলল, ওই দিকে না, এদিকে দেখতে বলছি। মেঘ ইনডাইরেক্টলি আবিরকে কাপলটাকে দেখতে বলেছে। আবির বুঝেও না বোঝার মতো ভান করছে আর মিটি মিটি হাসছে। আবির এবার কাপলটার দিকে তাকালো। খানিক বাদে প্রশ্ন করলো, তুই তো বোটানির স্টুডেন্ট। ওরা যে গাছটার নিচে বসে আছে ওই গাছটার বৈজ্ঞানিক নাম কি বল? মেঘ আহমকের মতো তাকিয়ে আছে। এ কেমন মানুষ, বোঝাচ্ছে কি আর বেটাই বুঝতেছে কি? মনে প্রেম ভালোবাসা নাই, ঠিক আছে, তাই বলে ঘুরতে এসো পড়াশোনা? এটা কেমন কথা? আবির মেঘের দিকে তাকিয়ে পুনরায় প্রশ্ন করলো, কি হলো জানিস না? জানবো না কেন? এটার বৈজ্ঞানিক নাম মেঘালমোফাইটা সেরাটো অ্যাবিরোপেট্রিস। আবির হা করে তাকিয়ে আছে। মেঘের মাথায় আস্তে করে গাঁটটা মেরে বলল, এটা টার্মিনালিয়া আর্জুনা। কি পড়াশোনা করি সেটাও জানিস না? আরেকটা গাছের দিকে দেখি পুনরায় বলল, এই গাছটার নাম বল। মেঘ ফোঁস করে শ্বাস ছেড়ে রাগী স্বরে বলল, বোটানিতে পড়ি বলে যেখানেই যাই সেখানেই শুধু বৈজ্ঞানিক নাম ধরতে হবে? আমি কি এখানে পড়তে আসছি? তাহলে কেন আসছিস? বেড়াতে আসছি। বেড়াতে আসছিস বেড়া, এদিক সেদিক নজর আটকায় কেন?
আবির ঘুরে ফিরিয়ে হলো বুঝিয়ে দিয়েছে ওই কাপলটাকে দেখা আবিরের ভালো লাগেনি। মুখ ভেঙচি কেটে যেতে যেতে বলল, সুন্দর জিনিসে নজর তো পড়বেই। আবির সেদিকে তাকিয়ে ধীর কণ্ঠে বলল, আমার চোখে যেমন তুই ব্যতীত সব মেয়ে কুৎসিত, তেমনি কাপল হিসেবে আমি আর আমার স্প্যারো ব্যতীত সবাই অসুন্দর। আমি চাই সবাই আমাদের দেখুক, আমি কেন অন্যদের দেখব? কথাগুলো বলে আবির ঠোঁট বাঁকালো। দ্রুত পায়ে মেঘের কাছাকাছি এগিয়ে আসলো। আবারও পাশাপাশি হাঁটছে দুজন। আবির একটু পরপর আর চোখে মেঘকে দেখছে। সামনে যেতেই তানভীরদের সঙ্গে দেখা হলো। আবির তানভীরকে দেখেই শান্ত স্বরে বলল, ভাবছিলাম তোর বোনের মাথাটা ঠিক আছে, এখন দেখি ও আরো বড় তার ছিঁড়া। কেন, কি হয়েছে? নির্দ্বিধায় বৈজ্ঞানিক নাম বানিয়ে বলে পাগলের লক্ষণ। এটা তো ভালো কথা। আমার বোনের কতটা ট্যালেন্ট দেখছো? আবির হেসে বলল, তোর বোনের ট্যালেন্ট দেখে আমি শিহরিত। আবির আর তানভীর দুজনেই সশব্দে হাসছে। মেঘ মিমের হাত ধরে ঘুরছে। সুন্দর জায়গা দেখে ছবি তুলছে। আদি ওদের সামনে হাঁটছে আর খাচ্ছে। ঘন্টা দুয়েক ঘোরা শেষে গেট থেকে বের হয়ে কিছুটা সামনে আসতে তিনটা ছেলে ছুটে আসে। মোলায়েম কণ্ঠে বলল, আই এম সরি আপু, তখন আমাদের ওইভাবে কমেন্টস করা একেবারেই উচিত হয়নি। প্লিজ আপু, কিছু মনে করবেন না। সরি প্লিজ, আর কখনো আপনাকে বা অন্য কোনো মেয়েকে এভাবে বলবো না। মাফ করে দিন প্লিজ। মেঘ আবিরের দিকে তাকালো, কিন্তু আবির নিরুদ্বেগ। আবিরে বের পড়া ভাব দেখে মেঘ কপাল কুটালো, তাকালো তানভীরের দিকে। তানভীর আগে থেকে সূক্ষ্ম নেত্রে তাকিয়ে আছে। কি হয়েছে বা কি হচ্ছে কিছুই বুঝতে পারছে না সে। মেঘ নম্র স্বরে জানালো, ঠিক আছে, আপনারা এখন যান। ছেলেগুলো পুনরায় জিজ্ঞেস করলো, আপু মাফ করেছেন? হ্যাঁ করেছি। ছেলেগুলো চলে গেছে। তানভীর আবিরকে ইশারায় জিজ্ঞেস করলো, সমস্যা কি? আবির ইশারাতেই বোঝালো। তেমন কিছু না। মেঘ সন্দেহের দৃষ্টিতে আবিরকে দেখছে। আবির মেঘের দিকে না তাকিয়ে তানভীরকে বলল, তুই ওদের নিয়ে ঘুরে আয়, আমি মেঘকে নিয়ে এক জায়গায় যাব। তানভীর ভুরু উঁচিয়ে চোখ বড় করে তাকালো। আবিরের নিয়ের দৃষ্টি দেখে তানভীর এগিয়ে গিয়ে গাড়িতে বসলো। মিমার আদিকে নিয়ে গাড়ি স্টার্ট দিল। মেঘ তখনও আবিরের দিকে তাকিয়ে আছে। আবির এবার সরাসরি মেঘের মুখের দিকে তাকালো। মেঘের কপালে কয়েক স্তর ভাঁজ ও কুচকানো তীক্ষ্ণ দৃষ্টিতে তাকিয়ে আছে। নাকের ডগা ক্রমশ ফুলছে। গাল ফুলিয়ে জোরে জোরে নিঃশ্বাস ছাড়ছে। আবির গলার স্বর কিছুটা উঁচু করে বলল, এভাবে তাকিয়ে আছিস কেন? আমার কি লজ্জা লাগে না? মেঘ শ্বাস ছেড়ে ধীর কণ্ঠে শুধালো, ছেলেগুলো আমায় সরি বললো কেন? আমি কি জানি। মেঘের রাগ চোখে মুখে ভেসে উঠছে। রাগান্বিত কণ্ঠে বলল, আপনি সত্যি কিছু জানেন না? আবির নিচের ঠোঁট কামড়ে এক আঙ্গুলে মেঘের নাকের ডগায় আলতোভাবে স্পর্শ করে বলল, যাই বল, রাগলে তোকে সেই লাগে, পুরাই অগ্নিকন্যা। সারাক্ষণ এইভাবে ঘুরবি তাহলে কোনো ছেলে বাজে কমেন্টসও করবে না, তারপর তোদের এসে সরিও বলতে হবে না। আবির এগিয়ে গিয়ে একটা রিক্সা ঠিক করলো। হাতের ইশারায় মেঘকে ডাকলো। আবির রিক্সা থেকে হাত বাড়ালো। মেঘ এক হাতে শাড়ির কুচি ধরে অন্য হাতে আবিরের হাত শক্ত করে ধরে রিক্সাতে উঠে বসলো। আবির মেঘের দিকে ঝুঁকে শাড়ির আঁচল টেনে মেঘের মাথায় দিয়ে দিয়েছে, যেন বাতাসে চুল এলোমেলো না হয়। আবির অবাক চোখে সেই দৃশ্য দেখছে। রিক্সা চলতে শুরু করেছে। আবির খানিকক্ষণ পরই মেঘের দিকে ঝুঁকে দেখে কোনো কিছু গাড়ির চাকায় আটকায় কিনা। আবির যতবার কাছে আসে আবিরের গায়ের গন্ধে মেঘের ছোট্ট দেহ ততবার কম্পিত হয়। কিছু দূর যাওয়ার পর একটা ফুলের দোকান দেখে আবির রিক্সা থামিয়ে সেখান থেকে তাজা ফুলের মাথার মুকুট কিনেছে, সাথে দু হাতের জন্য তাজা ফুলের ব্রেসলেট। আশেপাশে ফুলের গন্ধ ছড়াচ্ছে। আবির নিজের হাতেই মেঘকে সেসব পরিয়ে দিয়েছে। মেঘ আজ নির্বাক, কথা বলতে একদমই ইচ্ছে করছে না। আবির ভাইয়ের সঙ্গে এক রিক্সাতে পাশাপাশি বসে আছে, এতেই তার খুশির সীমা নেই। তারপর আবিরের যত্নে বারংবার অভিভূত হচ্ছে। নতুন নতুন ভাবে প্রেমে পড়তে ইচ্ছে করছে। কোথায় যাচ্ছে, কেন যাচ্ছে, কোনো কিছুই জিজ্ঞাসা করার ইচ্ছে নেই তার। আর একটু সামনে গিয়ে মিষ্টির দোকান থেকে মিষ্টি কিনেছে। মেঘ তখনও নির্বাক ছিল। আবির ভাই আজ যেখানে নিয়ে যাবে অষ্টাদশী সেখানেই যাবে।
কোনো প্রশ্ন করবে না। যেই কথা সেই কাজ। রিক্সা থেকে নেমে একটু হেঁটে একটা বাসায় ঢুকলো। মেঘ কিছুটা দূরে দাঁড়ানো। কলিং বেল চাপতেই কিছুক্ষণের মধ্যেই দরজা খুলে দিল। আবির হাসি মুখে বলল, আসসালামু আলাইকুম। মাইশাপু একগাল হেসে উত্তর দিল, ওয়ালাইকুম আসসালাম। এতদিনে বোনের কথা মনে পড়লো? আবির মুখে হাসি রেখে ঠাট্টার স্বরে বলল, আমার মতো ব্যস্ত মানুষ আর একটাও পাবে না। আহা গো, কি কাজে ব্যস্ত তা আমার জানা আছে। আবির মাইশার দিকে একটু এগিয়ে গিয়ে ধীর কণ্ঠে বলল,